আচ্ছা, কেউ যখন আপনাকে এসে বলে, ও আচ্ছা, আপনি অমুকের ছেলে বা অমুকের মেয়ে, অথবা আপনার দাদা তো খুব ভালো মানুষ ছিলেন, কত কিছু করেছেন মানুষের জন্যে, বা আপনার দাদি তো খুবই বিদুষী ছিলেন, এই গ্রামের কত মেয়েদের তিনি স্বাবলম্বী করেছেন, কেমন লাগবে আপনার শুনতে? আপনার বুকের ছাতে কি 2 ইঞ্চি ফুলে উঠবে না? মনে মনে আপনার সেই দাদা বা দাদি, বা তিনি আপনার আরও আগের কোনো পূর্বপুরুষও হতে পারেন যাকে আপনি হয়তো কখনো দেখেননি, তাকে কি ধন্যবাদ জানাবেন না? তার জন্য আপনার ভেতর থেকে কি এমনিতেই একটা কৃতজ্ঞতা বোধ বা দোয়া উঠে আসবে না? আবার ধরেন যদি উল্টোটা হয়, আপনার পূর্বপুরুষের কারণে যদি অপরাধী না হয়েও আপনাকে সবসময় মাথা নিচু করে থাকতে হয়, তখন আপনার কেমন লাগবে? আর তাদের সম্পর্কেই বা আপনি কি ভাববেন? অথবা এর মাঝামাঝি কিছু, আপনার পূর্বপুরুষদের কেউ চেনেই না, তখন? এখন প্রশ্ন হচ্ছে, আপনি আপনার উত্তরসূরিদের জন্যে, অর্থাৎ আপনার সন্তান নাতি নাতনির জন্যে কি পরিচয় রেখে যাবেন? এমন কোনো পরিচয় যা হবে তাদের জন্য সম্মানের, গর্বের? নাকি এমন পরিচয় অসম্মান, লজ্জা, গ্লানিতে তাদের মাথা সবসময় ঝুঁকে থাকবে? অথবা পরিচয়হীনতা, যেখানে ইউ আর নো বডি, আপনি কেউ নন? আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাল শীল, পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি 30 বছর ধরে। একটি গল্প বলি। এক গ্রামে ছিলেন এক বৃদ্ধ, তার আবার ছিল গাছ লাগানোর নেশা। একদিন এক যুবক তাকে খুব যত্ন নিয়ে গাছ লাগাতে দেখে জিজ্ঞেস করল, মশায়, আপনার কি মনে হয় এই চারা গাছ যখন মহীরুহ হবে তখন আপনি তার ছায়ায় বিশ্রাম নিতে পারবেন অথবা তার ফল খেতে পারবেন? বৃদ্ধ মুচকি হেসে বললেন, আমি তো নিজের জন্য গাছ লাগাই না, আমি লাগাই আমার পরে যারা আসবে তাদের জন্যে। দ্বিধান্বিত কণ্ঠে যুবক জিজ্ঞেস করল, তাতে আপনার কি লাভ মশায়? আপনি তো আর ভোগ করতে পারছেন না। বৃদ্ধ তখন কাছেই একটা বটগাছ দেখিয়ে বললেন, এই গাছটি লাগিয়েছিলেন আমার দাদা। সেদিন তিনি যদি শুধু নিজের লাভের বা প্রাপ্তির কথাটুকুই চিন্তা করতেন, তবে আজ এই বৃদ্ধ বয়সে এই গাছের ছায়ায় আমি বিশ্রাম নিতে পারতাম না। আসলে বেঁচে থাকার জন্যে একজন মানুষের কি প্রয়োজন? মৌলিক চাহিদাগুলো পূরণের পরেও আর এমন কি আছে যা আপনাকে শুধু আপনার জীবদ্দশায় নয়, আপনার মৃত্যুর পরেও আপনাকে বাঁচিয়ে রাখতে পারে? আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা শুরু হয় একেবারে অদৃশ্য একটি জিনিস থেকে, একটি স্বপ্ন থেকে। একটি স্বপ্ন যা চোখে দেখা যায় না, কিন্তু যা নতুন বাস্তবতা সৃষ্টি করে। স্বপ্ন নিজে নিঃশব্দ, কিন্তু এতে লুকিয়ে আছে জীবন জেগে ওঠার এক আনন্দধ্বনি। স্বপ্ন যাকে স্পর্শ করা যায় না, কিন্তু তা শুধু সেই ব্যক্তি যিনি স্বপ্ন দেখেন তার জীবন নয়, আরও হাজারো লক্ষ মানুষের জীবনকে স্পর্শ করে। তবে এপিজে আব্দুল কালামের ভাষায় আমরা সেই স্বপ্নের কথা বলছি না যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, আমরা সেই স্বপ্নের কথা বলছি যা একজন মানুষকে ঘুমাতে দেয় না। আসুন এমন এক স্বপ্নবাজ মানুষের কথা শোনাই, যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন, যখন স্বপ্ন বড় হয় তখন মানুষ নয়, দেশও বড় হয়ে ওঠে। ধরুন আপনি এমন এক জায়গায় বাস করেন যেখানে নেই কোনো প্রাকৃতিক সম্পদ, নেই তেল, গ্যাস, সোনা বা অন্য কোনো খনিজ, যেখানে বৃষ্টির পানি ছাড়া পান করার জন্য অন্য কোনো সুপেয় পানির ব্যবস্থাও নেই। চারপাশে বেকারত্ব, অপরাধ, বিশৃঙ্খলা, ভয় আর হতাশা। সেই জায়গার মানুষজন প্রতিদিন ভাবে, এ দেশের কোনো ভবিষ্যৎ নেই, এ দেশে থেকে কিছুই হবে না, অথবা আমরা তো ছোট একটা জাতি, ছোট একটা দ্বীপ, আমাদের ভাগ্যও ছোট। কিন্তু সেখানে জন্ম নিলেন একজন মানুষ, যিনি বললেন, ছোট দেশ মানেই ছোট স্বপ্ন নয়। তিনি বললেন, যদি আমরা বুদ্ধি, সততা আর কঠোর পরিশ্রম দিয়ে এগিয়ে যাই, তাহলে আমরাই হতে পারি বিশ্বের সেরা। এই কথা শোনার পর অনেকেই হেসেছিল।
কারণ তখন দেশটার বার্ষিক মাথাপিছু আয় মাত্র $500। রাস্তাঘাট কাদাময়, ঘরবাড়ি ভাঙাচোরা, আর বেকারত্ব ভয়াবহ। কিন্তু এই মানুষটি স্বপ্ন দেখেছিলেন একদিন এই দেশই হবে পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন, আধুনিক, শিক্ষিত এবং ধনী দেশগুলোর একটি। মানুষটি প্রথমেই বুঝেছিলেন দেশকে বদলাতে হলে মানুষের মনোভাব বদলাতে হবে। তিনি নিজে ছিলেন প্রচণ্ড সৎ, দুর্নীতিকে তিনি ঘৃণা করতেন। যে অফিসার ঘুষ নিত তাকে ক্ষমা করতেন না। তার সময়ের পর থেকে দেশটির সরকারি ব্যবস্থার অভিধান থেকে দুর্নীতি শব্দটি প্রায় উধাও হয়ে যায়। তিনি জানতেন সৎ সরকার না হলে বড় স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না। তাই তিনি সরকারি কর্মকর্তাদের উচ্চ বেতন দিলেন, কিন্তু ঘুষের বিন্দু মাত্র সুযোগ রাখলেন না। তারপর শুরু করলেন দেশের সবচেয়ে বড় যুদ্ধ, অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ। তিনি বিশ্বাস করতেন প্রাকৃতিক সম্পদ না থাকলে মানুষই হবে সেই সম্পদ। তাই তিনি শিক্ষাকে দিলেন সর্বোচ্চ গুরুত্ব। দেশ জুড়ে স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুললেন। বিদেশে পড়াশোনার জন্য তরুণদের পাঠালেন যাতে তারা ফিরে এসে দেশের ভবিষ্যৎ গড়তে পারে। একই সাথে তিনি পরিকল্পনা করলেন সবুজ ও পরিচ্ছন্ন নগরী বানানোর। কারণ তিনি বুঝেছিলেন পরিচ্ছন্নতা শুধু শারীরিক নয়, মানসিক শক্তির প্রতীকও বটে। রাস্তার ধারে সারিবদ্ধ গাছ লাগানো থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনায় কড়া আইন প্রণয়ন করেন। এমনকি চুইংগাম খাওয়া পর্যন্ত নিষিদ্ধ করেন যাতে শহর নোংরা না হয়। এভাবে একসময় দেশটি পরিণত হলো বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ নগরীতে। আর তার নেতৃত্বে মাত্র 30 বছরের মধ্যে দেশটির মাথাপিছু আয় $500 থেকে বেড়ে দাঁড়ায় $14,500, অর্থাৎ প্রায় 28% বৃদ্ধি। এই মানুষটি বলেছিলেন, "We cannot be a first world economy with a third world mentality", অর্থাৎ তৃতীয় বিশ্বের মানসিকতা নিয়ে কখনোই প্রথম বিশ্বের দেশ হওয়া যায় না। তিনি চেয়েছিলেন আধুনিক, ধনী, শিক্ষিত ও শক্তিশালী একটি জাতি, আর সেটাই তিনি গড়ে তুলেছিলেন নিজের জীবদ্দশায়। এই মানুষটি কে ছিলেন? কোন দেশের নাগরিক ছিলেন তিনি? এই মানুষটির নাম লি কুয়ান ইউ, আর দেশটির নাম সিঙ্গাপুর। একসময় যে দেশটি ছিল দারিদ্র, অপরাধ আর হতাশায় ভরা, আজ সেই সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী, উন্নত ও শৃঙ্খলাবদ্ধ দেশ। লি কুয়ান ইউ মারা যান 2015 সালে, কিন্তু তার স্বপ্ন এখনও বেঁচে আছে প্রতিটি সিঙ্গাপুরিয়ানের হৃদয়ে আর প্রতিটি সফল নাগরিকের জীবনে। প্রিয় সুহৃদ, স্বপ্ন দেখা মানে কোনো অলস কল্পনা নয়, এটা এক প্রকার অস্তিত্বের ঘোষণা। আপনি যতদিন স্বপ্ন দেখতে পারবেন ততদিন আপনি সত্যিকার অর্থে বেঁচে আছেন। তাই বলছি, বড় স্বপ্ন দেখুন, কারণ বড় স্বপ্নই আপনাকে জীবিত রাখে। আপনার জীবন, আপনার সময় একটি দেশকেও বদলে দিতে পারে যদি আপনি বিশ্বাস করতে পারেন যে মানুষ যা ভাবতে পারে মানুষ তা অর্জনও করতে পারে। তাই ভাবনাকে, আপনার স্বপ্নকে অবচেতন মনের গভীরে বসিয়ে দিন। আপনার ভাবনা, আপনার স্বপ্ন রূপান্তরিত হবে বিশ্বাসে, আর এই বিশ্বাস আপনার মস্তিষ্কের কর্মকাঠামোকে বদলে দেবে। আর মস্তিষ্ক নামক এই বায়োলজিক্যাল সুপার কম্পিউটার আপনাকে ভেতর থেকে পরিচালিত করবে স্বপ্ন পূরণের পথে। আর এই জন্য প্রয়োজন নিয়মিত ধ্যান বা মেডিটেশন। মেডিটেশন মনকে দুশ্চিন্তা মুক্ত করে আর ইতিবাচক চিন্তায় মনকে ভরিয়ে দেয়। মেডিটেশন ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেবার সামর্থ্য সৃষ্টি করে। মেডিটেশন ইবাদত বন্দেগী থেকে শুরু করে প্রতিটি কাজে নিজের সবটুকু ঢেলে দেবার সামর্থ্য সৃষ্টি করে। আজ যার গল্প আমরা শুনলাম, যিনি একটি ছোট দ্বীপকে বিশ্বের শীর্ষে পৌঁছে দিয়েছিলেন, তার জীবন ছিল ধ্যানের এক জীবন্ত উদাহরণ। তিনি প্রতিদিন সকালে কিছু সময় কাটাতেন নীরবতার মধ্যে। চুপচাপ বসে ভাবতেন, আজ কোন কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারি এবং কিভাবে আমি আমার মন ও ভাবনাকে আরও স্বচ্ছ করতে পারি। শ্বাস নিতেন গভীরভাবে, মন রাখতেন নিজের চিন্তায়,
আর ধীরে হাঁটতেন, যেন প্রতিটি পদক্ষেপই ছিল তার ধ্যান। তিনি বলেছিলেন, আই হ্যাভ ট্রেইনড মাইসেলফ টু কন্ট্রোল মাই ইমোশনস, আই নেভার অ্যাক্ট আউট অফ অ্যাঙ্গার। অর্থাৎ আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি যেন রাগ বা আবেগ আমাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এই এক বাক্যেই লুকিয়ে আছে তার গভীর মাইন্ডফুলনেস। ধ্যান বা মেডিটেশন এই মাইন্ডফুলনেস সৃষ্টি করে। তাই কোয়ান্টামে আসুন, যুক্ত হন ধ্যানের সাথে, পাবেন বড় স্বপ্ন দেখার সাহস। নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হয়ে ইতিবাচকতায় উজ্জীবিত এক নতুন আমিকে আবিষ্কার করবেন আপনি। নিজে বড় স্বপ্ন দেখার পাশাপাশি আপনার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবেন বড় স্বপ্ন দেখার উদ্যম ও প্রত্যয়। আজ এই পর্যন্তই। ভালো ভাবুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।